রেকর্ড আপনাদের সবাই এই এই যে আমাদের এখন হয়েছে রেকর্ড। হ্যাঁ আমাদের রেকর্ড ভার্সন ইউটিউবে দিয়ে দিব। ইউটিউবে দিয়ে ইউটিউবের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, সো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন। ওকে, এখন আমি আমার যেটা কিউরিওসিটি সেই জায়গাটা একটু বলি। যেটা আমি পরীক্ষায় দিতে পারি সেটা হচ্ছে যে কেবল কয় ধরনের আছে। তো কেবল তো অনেক ধরনের আছে। মোস্ট পপুলার কেবল হচ্ছে কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, তারপরে ফাইবার অপটিক কেবল, ফ্লেক্সিবল কেবল অ্যান্ড পাওয়ার কেবল। এখন পাওয়ার কেবলও তিন ধরনের আছে: লো ভোল্টেজ, তারপরে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ। তো লো ভোল্টেজ, মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ আলাদাভাবে লেখার দরকার নাই, খালি পাওয়ার কেবল বললেই হবে। আর হচ্ছে আরেক ধরনের কেবল আমরা পড়াইছি, সেটা হলো সোলার কোর্সে সোলার কেবল তো আছেই, তাই না? হুম। তো আমরা যদি জিজ্ঞেস করি যে কেবল কয় ধরনের, বা পাঁচ রকমের কেবলের নাম লেখেন, পাঁচ রকমের কেবলের নাম লেখা যাবে? এই পড়ালেখা করলে যাবে। ওকে, দেখে হাই দেখে। ভোল্টেজ কেবলের ভোল্টেজ কত জানতে চাই, তাইলে লিখবেন 1,32,000 ভোল্ট, 2,50,000 ভোল্ট, 4,50,000 ভোল্ট হাই ভোল্টেজ। আচ্ছা, মিডিয়াম ভোল্টেজ হচ্ছে 1,000 থেকে শুরু করে, 1,000-এর উপর থেকে শুরু করে 45,000 ভোল্ট পর্যন্ত আমরা এটাকে বলি মিডিয়াম ভোল্টেজ পাওয়ার কেবলের ক্ষেত্রে। তো যদি প্রশ্ন করি যে পাওয়ার কেবলের ক্ষেত্রে মিডিয়াম ভোল্টেজ কত, তো উত্তর হবে এরকম: 1,000-এর উপর থেকে 45,000 ভোল্ট পর্যন্ত। নাও, বাংলাদেশে মিডিয়াম ভোল্টেজ আছে কিনা বা কত, এটা হচ্ছে উত্তরটা হলো 33,000 ভোল্ট নামে আমাদের দেশে একটা ভোল্টেজ ব্যবহার করি আমরা বিভিন্ন ট্রান্সমিশন কেবলে, এটা মিডিয়াম ভোল্টেজ। আর ডিস্ট্রিবিউশনে আমরা 11,000 ভোল্ট ব্যবহার করি, এটাও মিডিয়াম ভোল্টেজ। একটা হল ট্রান্সমিশন, মানে পাওয়ার প্ল্যান্ট থেকে যে কারেন্টটা আমাদের কাছে পরিবহন করা হয় ওটাকে বলি আমরা ট্রান্সমিশন। তো ট্রান্সমিশনে 33,000 ভোল্ট একটা ব্যবহার করে, এটা মিডিয়াম। আবার পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ এসে কথার কথা বনশ্রী সাবস্টেশনে নামলো, আফতাবনগর সাবস্টেশনে নামলো, কিংবা ধরেন মোহাম্মদপুর সাবস্টেশনে ওই ট্রান্সমিশনটা নেমে ওখান থেকে আবার 1,32,000 ভোল্টটাকে কমায় 11,000 ভোল্ট করে আমাদের মহল্লায় সাপ্লাই দেওয়া হলো, এটা হলো ডিস্ট্রিবিউশন। সুতরাং ট্রান্সমিশনের মিডিয়াম ভোল্টেজটা হলো 33,000, ডিস্ট্রিবিউশনের মিডিয়াম ভোল্টেজটা হচ্ছে 11,000 ভোল্ট। এ গেল হাই ভোল্টেজ, গেল মিডিয়াম ভোল্টেজ, গেল। আর লো ভোল্টেজ হচ্ছে 1,000-এর নিচে যে ভোল্টেজ গুলা, এগুলা। তো বাংলাদেশে লো ভোল্টেজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে 220 ভোল্ট, একটা হচ্ছে 440 ভোল্ট। সুতরাং আমরা যদি ভোল্টেজ নিয়ে প্রশ্ন করি, আচ্ছা, আমি না কিছু শুনছি না। বাকিরা কি শুনতে পাচ্ছেন? জিয়া, শুনতে পাচ্ছি তো আমি। জি, জি, শুনতে পাচ্ছি শুনতে ভাই। পাচ্ছি। ওকে, শুনতে পাচ্ছি। আচ্ছা। আর দ্রোহ তো রেকর্ড করছে, দ্রোহ জানতে পারবে। আর রেকর্ডিং ইয়াতে আপ করে দিব ইউটিউবে, ওইখান থেকেও এটা ক্লাসটা দেখে নেওয়া যাবে। আচ্ছা, নেক্সট হলো কেবল টাইপ গেল। এখন যদি আমরা প্রশ্ন করি কানেক্টর কয় ধরনের আছে, বা যদি এমনি র্যান্ডম প্রশ্ন করি যে দুই ধরনের কানেক্টরের নাম লেখেন, কানেক্টরের নাম লেখা যাবে? এই যেমন যে কোনো দুই জি ধরনের ভাই, যাবে। প্লাগ এন্ড সকেট কানেক্টর, আবার এই যে আছে রিং কানেক্টর, ব্যানানা কানেক্টর, এরকম বই স্পেড কানেক্টর, ইউএসবি কানেক্টর, তারপর RC4 MC4 কানেক্টর। MC4 কানেক্টরটা খুবই ইম্পর্টেন্ট, সোলারে ব্যবহার করি আমরা, যেহেতু সোলারের কোর্স করতেছি, এটা জানা থাকা সবার দরকার। গেল। আবার পরীক্ষায় আসতে পারে হচ্ছে যে ইয়া কি, কপার কি জিনিস? কপার বলতে পারবেন কেউ? কপার কি জিনিস কে বলতে পারবেন? কপার, তামা। কপার তো তামা ভাই। ইজ আ মেটাল। কপারের বাংলা নাম তামা, কিন্তু কপার আসলে একটা মৌলিক পদার্থ। কন্ডাক্টর নাকি? হ্যাঁ, কপার একটা মৌলিক পদার্থ, কপার হ্যাঁ, একটা ধাতু। ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন। কপার ইজ এ ম্যাটেরিয়াল, এন্ড ইজ এ মেটাল। মেটাল ম্যাটেরিয়াল প্রাইমারি। বাংলায় লিখতে পারেন, ইংরেজিতে লিখতে পারেন। এখন কপারকে কেন আমরা ইলেকট্রিকের তারে ব্যবহার করি, কেউ বলতে পারবেন?
না পারলে আমি বলে দিই। এটা এক্সট্রা তাপ সিঙ্গেল ইলেকট্রন আছে। রেজিস্ট্যান্সটা কম এর জন্য। খুব সহজে মানে এই রকমের একটা বিষয় যে তাপ পরিবাহী, এই বিষয়টা কি এই কারণে? না, দুনিয়াতে তিন ধরনের জিনিস আছে যেগুলোর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় বা হয় না। একটাকে বলি আমরা রেজিস্ট্যান্সটা কম এই কারণে। রাইট, রেজিস্ট্যান্স কম। তো নাম্বার একটা হলো কন্ডাক্টর। যেমন কাঠ, কাঠের ভিতর দিয়ে তো বিদ্যুৎ পরিবহন পরিবহন হয় না। মানে কাঠ হচ্ছে ইনসুলেটর, কিংবা প্লাস্টিক, কিংবা রাবার, এগুলো হচ্ছে ইনসুলেটর। মানে ইনসুলেটরের ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন হইতে পারে না। আরেক ধরনের জিনিস আছে সেমি কন্ডাক্টর, মানে অর্ধ পরিবাহী। সেমি কন্ডাক্টর ম্যাটেরিয়াল কোনগুলা? সেমি কন্ডাক্টর সিলভার। হচ্ছে সিলিকন, যেটা দিয়ে মাইক্রো প্রসেসর তৈরি হয়, যেটা দিয়ে আমরা কম্পিউটার ইউজ করি। কারণ মাইক্রো প্রসেসর বা কম্পিউটার এমন জিনিস দিয়ে তৈরি করা, এটার ভিতর দিয়ে অনেক কারেন্ট প্রবাহিত হইলে আর আমরা মাইক্রো প্রসেসিং করতে পারবো না, কম্পিউটিং করতে পারবো না। ওটার জন্য অর্ধপরিবাহী দরকার। আর এক ধরনের জিনিস আছে যেটা কন্ডাক্টর, মানে ফুল বিদ্যুৎ খুব হাই স্পিডে পরিবহন হইতে পারে, ওটাকে বলে কন্ডাক্টর। এই কন্ডাক্টর গুলো হচ্ছে লোহা, তামা, তারপরে অ্যালুমিনিয়াম, এই ধরনের জিনিসগুলা। তো লোহা, তামা, অ্যালুমিনিয়াম আমরা ইলেকট্রিকের তারে ব্যবহার করি, কিন্তু লোহাটা কেন ব্যবহার করি না? কারণ লোহাতে মরিচা ধরে, তামায় অত সহজে মরিচা ধরে না, অ্যালুমিনিয়ামেও অত সহজে মরিচা ধরে না। এই কারণে ইলেকট্রিকের তারে আমরা তামা অথবা অ্যালুমিনিয়ামটা ব্যবহার করি, কারণ এগুলা ফুল কন্ডাক্টর। এই তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যে আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। ওই যে এখন বর্তমানে ওই যে মোবাইলটা চার্জ দেওয়া হয় উইদাউট এনি কাইন্ড অফ ওয়্যার, হ্যাঁ, এটা কি টাইপের, মানে কিভাবে ইয়া করে এটা, কন্ডাক্টর অথবা কিছুর মাধ্যম ছাড়া? এটা হলো মাইক্রোওয়েভ কানেকশন, ইলেকট্রোম্যাগনেটিক মাইক্রোওয়েভ কানেকশন। মাইক্রোওয়েভে চার্জ হয় আর কি। মানে আমাদের মোবাইলে তো আমরা যে কথা বলি, এটাও একটা ইলেকট্রিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক কন্ট্যাক্ট। তো আমার মোবাইলের ভেতর তো কথাটা আসতেছে বাতাসের ভেতর দিয়ে, আসে না? জি জি। তার মানে বাতাসের ভেতর দিয়ে খুবই ছোট একটা সিগন্যাল বা বিদ্যুৎ আসে বাতাসের ভেতর দিয়ে। এই টেকনোলজিটাকে ব্যবহার করেই মোবাইলেও চার্জ করতেছে। এখন কথা হচ্ছে যে বাতাসের ভিতর দিয়ে স্মল সিগন্যাল মোবাইলে আসে, সেটা ঠিক আছে, কিন্তু এতে পাওয়ার বাতাসের ভিতর দিয়ে পাস করতে গেলে প্রচন্ড গরম হয়ে যায় দিবে। আপনাদের কেউ ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক চার্জিং বা তার ছাড়া চার্জ করে দেখছেন কিরকম গরম হয়? গরম হয়ে যায় না? জি ভাইয়া, জি ভাইয়া, জি ওই ইলেকট্রিক ম্যাগনেটিকে তো এক্সট্রা কারেন্ট সাইডেও ফ্লো ফ্লো হয় মেবি, দ্যাটস ওয়াই। এবং ইলেকট্রোম্যাগনেটিক চার্জ দরকার না থাকলে বেশি করেন না, এটা ব্যাটারির জন্য ক্ষতিকর। মানে এটা সংক্ষেপে বললে মাইক্রোওয়েভ চার্জিং আর কি। যে মাইক্রোওয়েভ দিয়ে আমরা কথা বলি, ওই মাইক্রোওয়েভ দিয়ে ব্যাটারি চার্জ হচ্ছে। ফলে ও ওই যে পাওয়ারটাকে মাইক্রোওয়েভ করে ব্যাটারিতে ট্রান্সফার করে। তো ব্যাটারিও যাতে মাইক্রোওয়েভের পাওয়ার অ্যাকসেপ্ট করতে পারে, ওরকম একটা রিসিভার লাগানো আছে, ওভাবে চার্জ হয় আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে কয়টা শেপের কন্ডাক্টর আছে? এটার উত্তর হচ্ছে দুই ধরনের শেপ হয়। একটা সেক্টরিয়াল কন্ডাক্টর, আর একটা হচ্ছে রাউন্ড শেপের কন্ডাক্টর। সেক্টর শেপ কন্ডাক্টর অ্যান্ড রাউন্ড শেপ কন্ডাক্টর। ঠিক আছে? এরপর আরেকটা প্রশ্ন হতে পারে, এগুলো যে সবগুলো আসবে তা না, আমি বলে যাচ্ছি আর কি, যে আর ই মানে কি, আর এম মানে কি। তো আর ই মানে হচ্ছে সলিড রাউন্ড কন্ডাক্টর, এই যে এখানে আছে দেখেন এই স্লাইডের মধ্যে। স্লাইড কি শেয়ার করা আছে? না ভাইয়া, স্লাইড শো নাই, স্লাইড দেখা যাচ্ছে না। একটা মিনিট দিচ্ছি স্লাইড। হুম। স্লাইড দেখা যাচ্ছে না? কি একটা অবস্থা!
এখন দেখা যাচ্ছে? জি ভাই। এখন এই যে স্লাইডটা এখন দেখা যাচ্ছে, এখানে খেয়াল করে দেখেন যে আর ই মানে লেখা আছে সলিড রাউন্ড কন্ডাক্টর, আর এম মানে লেখা আছে স্ট্যান্ডার্ড রাউন্ড কন্ডাক্টর, কিংবা কেউ যদি বলে মাল্টিপল কন্ডাক্টর, রাউন্ড মাল্টিপল কন্ডাক্টর, তাইলেও হবে। আর মানে রাউন্ড, এম মানে মাল্টিপল কন্ডাক্টর। আর আর মানে রাউন্ড, প্রথমটা যেমন আর ই লেখা আছে, আর মানে রাউন্ড, আর ই মানে অন্য একটা জিনিস, কিন্তু এটাকে সলিড কন্ডাক্টর বলতে ই দিয়ে প্রকাশ করা হয়েছে আর কি। সিমিলারলি এসি মানে হচ্ছে সলিড সেক্টর কন্ডাক্টর, এস এম মানে হচ্ছে মাল্টিপল সেক্টর কন্ডাক্টর, কিংবা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড আর মাল্টিপল একই জিনিস, স্ট্যান্ডার্ড সেক্টর কন্ডাক্টর। তো এই যে ডেফিনেশন গুলা, যেমন আর ই কি, আর এম কি, এসি কি, এস এম কি, এর মধ্যে যে কোনো দুইটা আসবে মনে। তো এইটা একটু দেখেন খেয়াল করে। নাও কন্ডাক্টর, সেক্টর কন্ডাক্টর আর রাউন্ড কন্ডাক্টর তো আপনারা শিখেই ফেলছেন। নাও আমি যদি বলি যে চার্ট দেখে আমাকে বলেন যে 100 এম্পিয়ার কত মিলিমিটার স্কোয়ার কেবল দিয়ে যাবে, এটা বের করতে পারবেন আপনারা চার্ট দেখে? 25। রাইট, ইয়েস। সবাই পারছেন এটা? না, এখানে ওই যে ভাই। গতকালকে আপনি বলেছিলেন যে এটার সাথে বোধহয় 25% অ্যাড করতে হবে। না, ওইটা হচ্ছে ঠিক আছে। বাসার বা অফিসের ক্যালকুলেশন করার সময়। কিন্তু আমি যদি আপনি র্যান্ডম বলি যে 100 এম্পিয়ারের জন্য কত মিলিমিটার স্কোয়ার ওয়্যার বা কেবল দরকার, সেইটা এই চার্ট দেখে বের করা যাবে কিনা? জি, সেটা তো যাবে। ওকে। তো ওই যে যদি বলি কত আর এম এর কেবল দরকার, জাস্ট মিলিমিটার সাথে আর এম যুক্ত করে দিবেন। যেমন আমি যদি বলি যে আচ্ছা আমরা একটা ব্যাটারি ইউজ করলাম, যে 4টা ব্যাটারি বা 8টা ব্যাটারি ইউজ করলাম, ব্যাটারির কারেন্ট হচ্ছে গিয়ে 200 এম্পিয়ার। তো 200 এম্পিয়ার কারেন্টের জন্য আপনি কত আর এম এর তার দিবেন বলেন তো? 95। রাইট, 95 আর এম। এই যে চার্ট দেখে যে বের করতে পারছেন, এই সব সময় আপনি চার্ট দেখে বের করবেন। আপনি দোকানে গিয়ে বলবেন যে ভাই ব্যাটারির তার দেন, দোকানদার আপনারে 16 আর এম এর তার দিয়ে দিবে, এবং 2 দিন পরে ব্যাটারিও জ্বলে যাবে, আপনার তারও গলে যাবে। কিন্তু আপনি চার্ট দেখে ঠিক করবেন যে আমাকে 95 আর এম এর তার দেন। আর দোকানদারের যদি বলেন যে ভাই আমার 95 আর এম এর তার দেন, দোকানদারের মাথা গরম হয়ে চুল সব দাঁড়ায় যাবে। কারণ দোকানদার 95 আর এম জীবনে বেচতে পারবে না, বেচেও নাই, এত বেশি আর এম এর তার কেউ কিনেও না। এই জন্য ওর মাথা চুল গরম হয়ে যাবে। কিন্তু আপনি অবশ্যই অবশ্যই চার্ট ফলো করবেন। দোকানদাররা উল্টাপাল্টা জিনিস বিক্রি করে এবং বলে যে ভাই নিয়ে যান, কিছু হইব না, এই কথা বলে দিয়ে দেয়। তারপরে পুরো টাকাটা লোকসান হয়, এবং শেষে লোকসান হয় গিয়ে এন্টায়ার আপনার রিনিউয়েবল এনার্জি প্রোডাক্টের, যে আচ্ছা সোলার খারাপ, সোলার করবো না, এরকম সোসাইটিতে একটা ধারণা তৈরি হয়েছে, এই আর কি। সুমন ভাই, তাহলে পরের স্লাইডটা এটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত? পরের এটার সাথে স্লাইডটা একটা জাস্ট। কারেন্ট হচ্ছে এইভাবে যে ধরেন আপনার কোন একটা কারেন্ট রেটিং আসলো, ফর এক্সাম্পল 100 এম্পিয়ারের জন্য 25 আর এম 25 মিলিমিটার স্কোয়ার তার দিবেন। কিন্তু এটা আপনার বোঝার জন্য 25 মিলিমিটার স্কোয়ার, কিন্তু দোকানদার আসলে বলতে হবে যে আর এম, 25 আর এম। তো ওই আর এম এর আর 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 ইর কথা বলতে গিয়ে আর কি এই চার্টটা দেখাইছি। অ্যাকচুয়ালি আর ই আমরা কখনো চাবো না, আনলেস আর্থিং এর তার ছাড়া। আর্থিং এর জন্য আমাদের একটা সিঙ্গেল কন্ডাক্টর লাগে, একটা কন্ডাক্টর বডিতে আর্থিং এর তারটা লাগাই, ওই তারটা আমরা মাটিতে নিয়ে যাই, একটা সিঙ্গেল কন্ডাক্টর। ওই আর্থিং এর তারটা শুধু আরই কিনি, আর বাকি সকল তার হবে আর এম। তো ওই আগের টেবিলে যখন আপনি পাইলেন যে আগের টেবিল থেকে আমার 25 মিলিমিটার স্কোয়ারের তার লাগবে, আপনি দোকানদারকে গিয়ে বলবেন আমাকে 25 আর এম এর তার দেন। বুঝতে পারছেন? শুধুমাত্র আর্থিং এর জন্য আমার সিঙ্গেল কন্ডাক্টর লাগে, তাই জি তো? জি, শুধু আর্থিং এর জন্য। আর্থিং কিংবা লাইটনিং অ্যারেস্টার, এই দুইটার জন্য আমাদের আরইটা লাগে, আরই। নেক্সট যে কোশ্চেনটা হতে পারে সেটা হচ্ছে যে কি কি ধরনের ফল্ট হয়। এগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফল্ট, এই যে ওভার কারেন্ট, লিকেজ কারেন্ট, আর্ক, শর্ট সার্কিট কারেন্ট। এইটা একদম ঠাটা মুখস্থ করবেন, এটা যে না পারবে তার 20 মার্ক জরিমানা হবে, বিকজ এটা সারা জীবন লাগবে এই তথ্যটা। এটা শুধুমাত্র প্রফেশনাল বা যে কোনো পড়ানো, এটা একদম পার্সোনাল লাইফে এটা এসেনশিয়াল নলেজ।
লাগবেই। এটা মুখস্থ করে ফেলবেন যে এই 4টা ঘটনা দুর্ঘটনা ঘটেই প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা দোকানে, প্রত্যেকটা মার্কেটে, প্রত্যেকটা ফ্যাক্টরিতে, প্রত্যেকটা কমার্শিয়াল, সেমি কমার্শিয়াল, ডোমেস্টিক সেট আপে এই 4টা ঘটনা বেশি ঘটে। আরো অনেক ঘটনা আছে, তো এই 4টা মুখস্থ করে ফেলবেন। কি কি? ওভার কারেন্ট, লিকেজ কারেন্ট, শর্ট সার্কিট কারেন্ট, আর্ক, এই 4টা। তারপরে ভাই আসতে পারে যে, আচ্ছা বলেন। 14 নম্বর স্লাইডটা একটু দেখি, ওপেন করেন। হুম। হ্যাঁ, এখানে একসাথে দুইটা নাই, আলাদা আলাদা আছে, কিন্তু এরপরে একটা দেখাইছিলেন ওটা মনে হয় একসাথে দুইটা আছে। হ্যাঁ, এটা একটা জেনারেল ডেফিনেশন যে সার্কিট ব্রেকার কি। সার্কিট ব্রেক এটা একটা জেনারেল ডেফিনেশন, জেনারেল পিকচার। এটা থেকে কোনো আইডেন্টিফাই করা ঠিক হবে না। আইডেন্টিফাই করে নাম সহ, যেমন এইখানে দেওয়া আছে এমসিবি। এমসিবির ডেফিনেশন দেওয়া আছে, এমসিবি কি কি কারেন্ট প্রোটেকশন করে সেটাও দেওয়া আছে। এবং এমসিবি সিঙ্গেল পোলের হয়, ডাবল পোলের হয়। সিঙ্গেল পোল, আচ্ছা, ডাবল পোল দুই রকম হয় আর কি। তো ওই যে এটা লেখা, তো বাসা বাড়ির জন্য, যেটা হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল কোড আছে পোলটা এটা আমরা বাসা রুম, বাড়ি। সিঙ্গেল পোলটা ব্যবহার করি আমরা রুমে, ডাবল পোলটা ব্যবহার করি আমরা মেইন লাইন। আচ্ছা, এখানে তো সিঙ্গেল কোড যেটা, এটাতে একটা কানেকশন ঢুকবে শুধু পজিটিভ, আর এটাতে দুইটা লাইন দেওয়া আছে, এখানে দুইটা কিভাবে আসবে? এটা একটু মোটা তার দেয় তো, ওই একই ব্যাপার এখানে একটা। মানে দুইটাই পজিটিভ ঢুকবে এখানে? হ্যাঁ, কারেন্ট ফ্লো করবে। তারপরে আসতে পারে যে কমপক্ষে 2 রকমের সার্কিট ব্রেকারের নাম লেখেন। তো ওই যে 5টা থেকে 2টা সার্কিট ব্রেকারের নাম লিখে দিবেন। কিংবা র্যান্ডম কোশ্চেন আসতে পারে এরকম যে এএফডিডিটা কি জিনিস। এএফডিডি মানে বেসিক্যালি কমার্শিয়াল নাম জানা আর কি। যেমন ধরেন আপনি জানলেন যে এই ক্লাসে রাশিদ শিমুল নামে একজন আছে, আপনি জানলেন না। এই ক্লাসে যেমন দ্রোহ নামে একজন আছে, এই ক্লাসে কাবেরী নামে একজন আছে। এইভাবে যে যে আমাদের ব্রেন যে আইডেন্টিফাই করে যে অমুক ব্যক্তির নাম হচ্ছে রাশিদ শিমুল, অমুক ব্যক্তির নাম কাবেরী জান্নাত, অমুক ব্যক্তির নাম মিশকাত। একইভাবে আমরা কতগুলা নাম মনে রাখবো যাতে গিয়ে ফিউচারে এই জিনিসগুলা আমরা ব্যবহার করতে পারি বা কেনাকাটা করতে পারি। একটু গো থ্রু করেন। আচ্ছা, আর্থিং এর ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে যে আর্থিং আমরা কেন করি, জাস্ট এইটুকু। লাইটনিং এর ক্ষেত্রে, যেমন লাইটনিং অ্যারেস্টারের ক্ষেত্রে আমরা প্রশ্ন করবো যে লাইটনিং অ্যারেস্টার আমরা কেন ব্যবহার করি, কিভাবে কানেকশন থাকে। তো দুইটা কথাই, লাইটনিং অ্যারেস্টার হচ্ছে বজ্রপাতের হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করি, এটা আর্থিং এর সাথে কানেক্টেড থাকে। এভাবে বাংলায়ও উত্তর দিতে পারেন, যে বুঝেন ইংরেজিতে উত্তর দিতে পারেন। ভাষা কোনো ম্যাটার না, যার যেইটা সুবিধা সেভাবে উত্তর করবেন। আর আর্থিংটা তো করি হচ্ছে শুধুমাত্র হ্যাঁ, লিকেজের যে এক্সট্রা কারেন্টটা থাকে সেটাকে মাটিতে হ্যাঁ, পাঠায় যে দেওয়া। কোনো লিকেজ, শর্ট সার্কিট বা ওভার কারেন্ট এগুলা মাটিতে পাঠায় দেওয়ার জন্য আর্থিং। আর ওকে, লাইটনিং অ্যারেস্টারটা হচ্ছে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য। তাহলে আর্কের এখানে কোনো কাজ নেই, আর্থিং এর সাথে আর্কের কোনো কাজ নেই। ওই আর্ক থেকে রক্ষা পাওয়ার জন্য সার্কিট ব্রেকার ইউজ করতে হবে। আর আর্থিং দিয়ে সরাসরি আর্ক ম্যানেজমেন্ট করা যায় না। অনেক সময় আর্কের ওভার কারেন্টটা আর্থিং দিয়ে পাস হয়, তবে এটা কম। আর্ক যে কারণে ঘটে ওটা হচ্ছে ওয়্যারিং এর মধ্যে কোনো একটা গোলমাল থাকে, ওখানে স্পার্ক করতে থাকে, হুম করে একটা শব্দ হয়, স্পার্ক করে টাস হুম। টাস 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 করে ফাটে। তো ওইটা, ওই ওয়্যারিং ফল্টটা ডিটেক্ট করে ঠিক করতে হয় এটা। অথবা ভালো মানের আর্ক ডিটেক্টর সার্কিট বা আর্ক ম্যানেজমেন্ট সার্কিট ব্রেকারটা লাগাই রাখতে হয়, যাতে আর্ক হইলে হাই ফ্রিকোয়েন্সির কারণে অন্য যন্ত্র যাতে নষ্ট না হয়ে যায়। জি। এই আর ইলেকট্রিক্যাল ওয়্যারিং কি, সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করেন যে যেভাবে বুঝেন, যদি আসে পরীক্ষায়। ইলেকট্রিক্যাল ওয়্যারিং এর মধ্যে 3টা জিনিস অবশ্যই থাকবে। একটা হচ্ছে হাউস ওয়্যারিং, আর একটা হচ্ছে আর্থিং, আর একটা লাইটনিং, লাইটনিং অ্যারেস্টার ইনস্টলেশন। সো আমরা কোনো একটা ইলেকট্রিক্যাল ওয়্যারিং আর্থিং এবং লাইটনিং অ্যারেস্টার ছাড়া করব না। এইটা এনশিওর করাই এই স্লাইডটার উদ্দেশ্য, আর কিছু না। ইলেকট্রিক্যাল ওয়্যারিং গড়ে আমরা যেমনি করি অমনিই করি সাধারণত। ইদানিং বেশিরভাগ বাসা বাড়িতে সার্কিট ব্রেকারও লাগায়, কিন্তু অনেক জায়গাতেই আর্থিং লাগায় না। রিসেন্টলি আমরা গোপীবাগে একটা সোলার সেট আপ করতে গিয়ে দেখি বিল্ডিং এর কোনো আর্থিং নেই, এবং খুবই সমস্যা হয়েছে আমাদের এটা ইনস্টল করতে গিয়ে। তো এরকম অনেক বাড়ি আছে এখনো আর্থিং এর গুরুত্ব দেয় না এবং আর্থিং দেয় না। অনেক বাড়ি আছে লাইটনিং আমি তো অ্যারেস্টার দেয়। কোনো বাড়িতে দেখিনি ভাই। আচ্ছা হ্যাঁ, সুমন ভাই, আমি সবার জন্যই একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি, এটা সব মানে আমি মনে করছি
জি বলেন। সেটা হচ্ছে যে আমরা যে এই যে ক্লাস করছি, করার পরে ধরেন আমরা সবাই তো চিন্তা ভাবনা করছি যে সোলার নিয়ে কাজ করব। তো সোলার নিয়ে কাজ করতে গেলে তো প্রাইমারি স্টেজে আমাদের একটা ব্র্যান্ডিং এর বিষয় আছে, হ্যাঁ। মানে আমাদের পেজ খুলে সেখানে লেখালেখির বিষয় আছে, যে আমি যে এটা নিয়ে কাজ করছি সেটা জানানোর বিষয় আছে আমার পরিচিতদেরকে। জি। তো এই যে লেখাগুলো যে স্টার্ট করব, হ্যাঁ যে কি লিখবো, হ্যাঁ, মানে এই যে সোলার নিয়ে যে আমরা লেখালেখি করব, কোত্থেকে শুরু করব, কি কি টপিক নিয়ে লেখা যায়, এইটা একটু যদি আপনি আমাদের সবার উদ্দেশ্যে জাস্ট কিছু একটা একটা ধারণা দেন, তাহলে সেইভাবে আমরা লেখালেখি শুরু করতে পারি। আচ্ছা, এটার একটা সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা যা যা ক্লাস করছি কন্টেন্ট গুলো তো আছে আপনাদের কাছে, জি। সরাসরি কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার না করে যে কোনো একটা সাবজেক্ট টপিক দিয়ে কথা বলতে পারেন। ফর এক্সাম্পল আমরা লাইটনিং নিয়ে আপনি ধরেন 2 লাইন লিখলেন, একটা লাইটনিং এর ছবি গুগল থেকে ডাউনলোড করে লাইটনিং অ্যারেস্টারের ছবি দিয়ে আপনি লিখলেন। তাতে কি হবে যে আপনার সাথে একটা কমিউনিটি বিল্ড হবে, যে জানলো যে আপনি লাইটনিং অ্যারেস্টারের বুঝেন, আরেকজন জানবে যে আপনি ইলেকট্রিক্যাল সেফটি বুঝেন, আরেকজন বুঝলো। মানে কথার কথা, কন্টেন্ট গুলো তো আছে আপনাদের কাছে, সরাসরি কন্টেন্ট আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন না, কিন্তু কন্টেন্ট রিলেটেড যেটা আপনি শিখতেছেন ওটা যদি শেয়ার করেন না, তাহলে আপনারা নিজেরও একটু ব্রেন স্টর্মিং হবে, একটুখানি প্র্যাকটিস হবে এবং এটা তো কমিউনিটিও জানতে হবে। না, বাট আমি চাচ্ছি যে এই যে থাকে না কিছু টপিক নিয়ে লেখালেখি করা, এই এই স্লাইড তো শেয়ার করার প্রশ্ন আসছে না, হ্যাঁ। So, আমি বলছি যে আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি, শিখছি এবং ভবিষ্যতে কাজ করব, তো এই নিজেদের সেলফ ব্র্যান্ডিং যেটাকে বলে বা প্রমোশনের, সেক্ষেত্রে যে হ্যাঁ, আমি যেমন পার্সোনালি বলি যে আমি ধরেন আমি আরবান এগ্রিকালচার নিয়ে কাজ করি বা যেটা নিয়ে কাজ করি, হ্যাঁ। এটা নিয়ে প্রথমে আমি লেখালেখি করছি, যেটা কেন করতে হবে, এটা কেন, যেটা প্রয়োজনীয়তাটা কি। তেমনি ভাবে আমরা সোলার নিয়েও তো এইভাবে লিখতে পারি, হ্যাঁ, তাই না? এটা তো প্রথম থেকে বলে যাচ্ছিলাম যে এটা লিখতে হবে, এখন এটাকে ম্যান্ডেটরি করে দিতে হবে, প্রত্যেকদিন একটা সাবজেক্ট টপিক ঠিক করে দিব তাইলে। ভাই রাইট। আসলে একটু আমাদের শুনুন, আমাদের একটা সিদ্ধান্ত এইটা হয়েছে না কি আমরা চ্যাট জিপিটি দিয়ে খুব করি। ইজিলি করা যাবে, না না না, গুগল চ্যাট থেকেও জিপিটি ইউজ কিছু করা যাবে না, এই যে ইনফরমেশন এই যে নেওয়া যাবে। এই যে আসছে কাবেরী, চ্যাট জিপিটি ইউজ করা যাবে না। চ্যাট দিলেন জিপিটি, না জি ভাইয়া? আমি জানি না, চ্যাট জিপিটিতে বাংলা ইয়ে করে কিনা, আমি কখনো করি নাই। বাট আপনি তো বলবেন হচ্ছে বাংলা ভাষায়, যে বাঙালি আমার, যে যেগুলো বুঝে, ইংলিশে দিলে হয়তো সেই জিনিসগুলো অনেকে স্কিপ করে যাবে, হতে পারে। আমি কাউকে ছোট করছি বাংলায় না। লিখবেন, কমিউনিটি বিল্ড করতে হইলে আপনাকে বাংলায় লিখতে হবে। বাংলায় লিখতে হবে আই থিঙ্ক। তাহলে কি সাবজেক্ট গুগল টপিক, ট্রান্সলেটর আছে। সাবজেক্ট টপিক ঠিক করে দিব, বলেন আপনারা সবাই। সাবজেক্ট টপিক তো দিবেন এখন, তাইলে যেহেতু এটা করা দেব না, আপনি এখন কন্টেন্ট রাইটিং এর উপরে ক্লাস নেন তাড়াতাড়ি সোলার লয়া। না 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 না, না, স্টাডি না করলে তো। আমাদের কন্টেন্ট কি রাইটিং এর দিয়ে আপনি একেবারে সুমন ভাই, হ্যাঁ বাধ্যবাধকতা আমাদের একটা দিয়ে দেন। যে আমরা আরেকটু আমি একটু শেষ আরেকটু করি, বেসিক ডেভেলপ হ্যাঁ, আমি শিমুল ভাই শেষ শেষ করি করে বলেন। আমি শেষ আমরা করি আরেকটু যে সেটা হচ্ছে আমরা ক্লাস করছি, পরীক্ষা দেই, আর কন্টেন্ট আমরা যে যার মতো করে লিখি। কন্টেন্ট নিয়ে আপনি ডেইলি একটা টপিক দিয়ে দিলেন, জিনিসটা মানে তখন হয়ে যাবে কি, আমাদের উপরে কন্টেন্টের প্রেশারও পড়ে যাবে, হ্যাঁ। সো আমরা যে যার মতো করে লিখি, আমাদের যখন এই কোর্সটা শেষ হবে তখন আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে সেখানে আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি, আমি এটা মনে করছি আর কি। আচ্ছা, শহীদ ভাই বলেন। না আমরা আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমরা একটু হলো আরেকটু বেসিক ডেভেলপ করি আর কি। মানে আমরা তো এখনো মোটামুটি একদম বেসিকের প্রথম পর্যায়ে আছি আর কি। জি। আরো 15 দিন 1 মাস হয়তো আরেকটু বেসিক ক্লিয়ার হবে, তখন আমাদের লিখতে আরেকটু সুবিধা হবে আর কি। এরকম একটা ডিসিশন ছিল আর কি। আরেকটু সময় নেই আমরা, হ্যাঁ, এমনি এটাই আর কি। যে মানে আমাদের আপনার হচ্ছে আপনার নিজেই ধরেন একটু সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করলে আপনার একটা কমিউনিটি তৈরি হবে। কমিউনিটিটা আসলে আলটিমেটলি আপনার ভবিষ্যতে কাজে লাগবে, সেটা ব্যবসা করার জন্য না, এমনিতেই আপনার কমিউনিটি বিল্ড করা লাগে, যে কমিউনিটিকে জানান দেওয়া লাগে। যেমন আমরা ধর্মীয় বিভিন্ন উপলক্ষে বা সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আসলে কি করি, আসলে আমরা আমাদের কমিউনিটিদের সাথে আড্ডা মারি, সময় কাটাই। তো এই যে এখন জলবায়ু পরিবর্তন মোকাবেলা করতে হোক
কিংবা প্রফেশনাল কারণে হোক, যে কারণেই হোক, আমরা যেই কাজই করি না কেন, ওটার সাথে যখনই আমি কমিউনিটিকে জড়াই ফেলবো, তখনই আমার সেফটি বেল্টটা আরো স্ট্রঙ্গার হয়। ওই কারণে কিছু পারলে লিখলেন আর কি, লিখলে ভালো, আমি চাই লিখেন আপনারা। তো এখন বাকিরা যদি মত দেয় তাহলে একটা করে সাবজেক্ট টপিক ঠিক করে দিব। সহজে দুই দুই তিন লাইনে লেখেন, বেশি লেখার দরকার নেই, বা 4 লাইন 5 লাইনের মধ্যে লেখেন। অনেক কিছু লিখতে গেলে অনেক। তাহলে ভাই সাবজেক্ট টপিকটা দেন, কিছুটা গাইডলাইন পাবো ওখান থেকে সাবজেক্ট টপিক হলে। ঠিক আছে, তাহলে আজকে সাবজেক্ট টপিক ঠিক করে দিই। সবাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েন যে জলবায়ু পরিবর্তনের যে কার্বন কার্বন ডাই অক্সাইডের কারণে যে জলবায়ু পরিবর্তন হলো, এই কার্বন ডাই অক্সাইডের সবচেয়ে বড় উৎস কি, সবচেয়ে বড় উৎস কে, না কোন দেশ, না কোন সেক্টর সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড এমিট করে, যে কিনা সারা পৃথিবীকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে আসছে। এইটা গুগলে সার্চ করে এটা নিয়ে 2-3 লাইন বা 4 লাইনে লিখেন। ইজ ইট পলিথিন? এটা তো খুঁজে বাইর করবা। ফার্মিং। না, এই যে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কোন সেক্টর থেকে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড আসে? ফার্মিং থেকে আসে, নাকি ইন্ডাস্ট্রি থেকে আসে, নাকি ডোমেস্টিক সেক্টর বাসাবাড়ি থেকে আসে, না কিসের থেকে আসে? ইন্ডাস্ট্রি। খুঁজে বাইর, অবভিয়াসলি ইন্ডাস্ট্রি থেকে আসবে। না এটা খুঁজে বাইর করতে হবে, এটা এভাবে পরিবহন কারো থেকে হয়নি, আসে? কারো হয়নি। এটা ভাই এই জন্য আমি করে ভুটানে যেতে চাই। পরিবহন হয় কি? পরিবহন এটা সেক্টর থেকে পাওয়ার আসে কিনা সেক্টর থেকে আসে, পাওয়ার সেক্টর থেকে। এটা খুঁজে বাইর করে এটা নিয়ে একটা ইমেজ দিবেন আর 3-4 লাইনে লিখবেন যে এই খাতটা হলো গিয়া পৃথিবী ধ্বংসের মূল। এখন ওই খাতটা যদি পাওয়া যায়, ওই খাতটাকে তো আর বন্ধ করে দেওয়া যাবে না, ওই খাতটাকে নতুন করে সাজাতে হবে। সাজাবো, সেইটা নিয়ে আমরা কাজ করবো। যেটাই হোক না কেন, এটা গুগলে ভালো করে স্টাডি করে এটা নিয়ে ফেসবুকে একটা ছবি সহ 3-4 লাইনে একটা স্ট্যাটাস লিখবেন, তাইলে এটা আজকের টপিক ফিক্স করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বলেন সবাই। জি সুমন ভাই জি হ্যাঁ আমার ভাই, একটু হ্যাঁ বলতেছি। ইয়া ছিল। ঠিক আছে, ঠিক আছে। সুমন ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে হচ্ছে। আমি বলছি যে আমরা যে ক্লাসটা করছি প্রত্যেকদিন, এই ক্লাসটার এই টপিকটা এই বিষয়টা নিয়ে যদি আমরা নেক্সট ক্লাস পর্যন্ত লেখালেখি করি, তাহলে দেখা যাবে যে আমাদের এটা একটু চর্চাও হলো, এটা আমাদের রিলেভেন্ট থাকা হয়। আমরা চাইলেই জলবায়ু অন্যান্য বিষয় নিয়ে লিখতে পারি, কিন্তু সেটা আমাদের টপিকের মানে সেটা আমাদের টপিকের ভিতরে, কিন্তু একদম পয়েন্টে থাকার জন্য আমরা যেটা ক্লাস করছি সেটাই যদি আমরা একটু রিসার্চ করি, তাহলে আমাদের আরেকটু শেখাটা আরেকটু ভালো হয়, যদি আপনি মনে করেন। হ্যাঁ, এটা আমি ওই প্ল্যান করেই এই টপিকটা দিলাম। এটার সাথে আস্তে করে 2-3টা স্ট্যাটাসের মাথায় ক্লাসে ঢুকে যাবে, লিঙ্ক করে করে। আর এমনিতে ক্লাস কন্টেন্ট দেখে কেউ লিখতেই পারে, অসুবিধা কি, যেটা শিখলো ওইটা নিয়ে লিখতেই পারে। এই যে আচ্ছা, সেই ইলেকট্রিক্যাল সেফটি সম্পর্কে জানলাম আমরা, কিংবা ইলেকট্রিক্যাল ওয়্যার সম্পর্কে জানলাম, কিংবা বিভিন্ন বৈদ্যুতিক ফল্ট সম্পর্কে শিখছেন না, ওভারলোড, শর্ট সার্কিট, আর্ক, তারপর লিকেজ। এই লিকেজ কারেন্টের এটা অনেকেই শক খাইছেন, কিন্তু হয়তো এইভাবে জানতেন না, আমি জানি না জানতেন কিনা। এই জিনিসগুলো নিয়ে লিখতে পারেন যে আপনার বাসায় এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সাবধান থাকেন। বা বাচ্চারা শক খায়, বাচ্চারা যারা ছোট বাচ্চারা, 2 বছর 3 বছরের বাচ্চারা খালি দুরন্ত ছুটে বেড়ায় সারা ঘরে, কোথায় শক খেয়ে আসছে বলতে পারেন না, কিন্তু কাঁদে খালি, এই আর কি। তো এগুলা নিয়ে অ্যালার্মিং তো আছেই। লিখতে পারেন যে কোনো কিছু নিয়েই, যেহেতু কেউ এটা রেগুলার মেনটেন করছে না, সেই কারণে একটা টপিক সিলেক্ট করে দিলাম। ভাইয়া ঠিক আছে, আমারে বিশ এগুলো ছোট ছোট 2-4 লাইনের লেখাই যায়। হ্যাঁ, 2-4 লাইন, বেশি না, অনেক জটিল লিখেন না, 2-4 লাইনের মধ্যে একটা ইমেজ ব্যবহার করেন, এই আর কি। আমরা 2-3টা ফেসবুক স্ট্যাটাসে দিলেই তারপরে আমরা সাবজেক্ট টপিকের সাথে কানেক্ট করে ফেলবো। এবং সবচেয়ে ভালো হয় আপনার যদি লিঙ্কডইনেও কিছু লিখতে পারেন, তাহলে লিঙ্কডইনে প্রফেশনাল কমিউনিটি তৈরি হবে আপনার। হুম। সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে অবশ্যই লেখেন, কিন্তু সুযোগ হলে লিঙ্কডইনেও লিখেন। ভাইয়া আমাকে তো এক্সট্রা 20 মার্ক দেওয়া দরকার। কেন? শুনবেন, দেখেন অবস্থা। আচ্ছা, আমাদের এক্সাম কিন্তু শনিবারে, হ্যাঁ,
ক্লাসের গেটে হ্যাঁ ক্লাস করতে চলে চলে আমাদের এক্সাম হচ্ছে স্যাটারডেতে রাত্রে 9টায়। তো যারা রেগুলার পাস করছেন আগের এক্সামে তারা 15টা কোশ্চেনের আনসার দিবেন, যারা ফেল করছেন তাদের জন্য এক্সট্রা 4টা কোশ্চেন থাকবে, চাইলে আনসার করতে পারেন, চাইলে আনসার নাও করতে পারেন, আপনার ইচ্ছা। যদি এক্সট্রা কোশ্চেনগুলোর উত্তর ঠিক হয় তাহলে ওই নাম্বারটা আগের কুইজের সাথে অ্যাড হয়ে যাবে। এই হলো গিয়ে আপডেট। আর এই তো এখন মোটামুটি এই ক্লাসের আর 4 মিনিট আছে, এডিশনাল কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আপনি রেস্ট নেন ভাইয়া, রেস্ট নেন, কারণ আপনি একটা লং জার্নি করে এসে এতক্ষণ সময় মোটামুটি দিচ্ছেন আমাদেরকে। সেটাই, হ্যাঁ, মোটামুটি থ্যাংক ইউ। ক্লিয়ার হইছি ভাই আমরা। হ্যাঁ, আপনি আসলেই এবার আজকে ইয়া, রেস্ট আরো নেন। আরো কোশ্চেন করা যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। কোনো বিষয়ে অস্পষ্টতা তৈরি হইলেই হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে কোশ্চেন করেন, আইদার আমি লিখে উত্তর দিব অথবা ফোন করে উত্তর দিয়ে দিব। ওকে ভাই। কিন্তু কোনো জায়গা অস্পষ্ট রেখে আগায়েন না। আমরা এখন পর্যন্ত ওই যে ডিপ ইঞ্জিনিয়ারিং হাইটেক ফিজিক্স এগুলা কিন্তু করিনি, আমরা চাইছি সহজ ভাষায় ডেলিভারি দিতে। আমার ইচ্ছা ছিল, সেটা পারছি কিনা আমি জানি না। অস্পষ্টতা থাকুক এটা চাই না, আপনার অস্পষ্টতা থাকলে আমাকে প্রশ্ন করেন, আমি আবারও চেষ্টা করব। হ্যাঁ, মানে আমাদের চেয়ে ডেডিকেশন আপনার ভালো। হ্যাঁ, কৃতজ্ঞতা। আচ্ছা, তাইলে ওকে, রেস্ট নেন, আমরা লিভ আমাকে নেই। একবার ওই যে আমি এটিএন এ টক শোতে গেছিলাম ওই যে পাওয়ার সেলের ডিজি সাহেবের সাথে, আওয়ামী লীগের আমলে আর কি, মোহাম্মদ হোসেন। তো মোহাম্মদ হোসেনের সাথে, উনি তো বিরাট বড় ইঞ্জিনিয়ার, তখন আমাকে জিজ্ঞেস করে আপনি এত ভাইঙ্গা ভাইঙ্গা বলেন কেন, আর আপনারা কেন পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান কেন আপনারা বাংলায় লিখছেন। তা আমি বলছি যে পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান বাংলায় লিখছি কারণ সাধারণ মানুষ যাতে পড়ে বুঝতে পারে। আপনারা পাওয়ারকে এমন জটিল করে রাখছেন মনে হয় যেন এটা একটা রকেট সায়েন্স, এটা একটা বিরাট বড় জ্ঞানী ব্যক্তি না হইলে এই জিনিস নিয়ে কেউ কথা বলতে পারবে না, এই জিনিস কেউ বুঝবে না। তখন সে খুব বিরক্ত হয়েছে, কয়, আপনারা কি পাইছেন পাওয়ারে, বিদ্যুৎটা আপনারা কি পাইছেন, চাষা ভুষা কৃষকরা বিদ্যুৎ নিয়ে চিন্তা করবে আর কথা বলবে, এটা চান আপনারা? তবে আমার সাথে মানে অন অফ এয়ারে আর কি তর্কাতর্কি হচ্ছে, ওই মুনিশা বসেছিল। আর তো অন এয়ারে তো আমি ভালো ভালো কথা বলছি, তর্কাতর্কি করছি। আর লিফট দিয়ে নামার সময় আমার বলে কি, বলে যে মানুষে 2টা পিএইচডি করেও এত সাহস করে না, আপনি যে সাহস দেখাইতেছেন। এর জন্য তো ভাইয়া ওরা